This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইদানিং একটা বেশ নতুন ট্রেন্ড হয়েছে, প্রত্যেকটা দিনই কিছু না কিছু দিন, এবং এত কিছুর দিন মাঝে মধ্যে এরকম হয় যে একটা দিন, সেই দিনটা 4-5টা দিন। মানে ধরুন কোনো দিনটা হয়তো খুশির দিন, কোনো দিনটা হয়তো কান্নার দিন, কোনো দিনটা হয়তো এরকম বিভিন্ন রকম, এবং তাতে সব কিছুকে অ্যাকোমোডেট করতে একটা দিনকেই বিভিন্ন ধরনের দিন বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা দিন ছিল না, আমি শিওর, যেটা আজকের দিন। আজকের দিনটাকে একটা নাম দেওয়া যায়, জানেন তো, জামিন দিবস। এই নামে ডাকা যেতেই পারে, কারণ আজ দুটো আলাদা আলাদা মামলায় তিনজনের জামিন হয়েছে। মানে দুজনের জামিন আর একজনের জামিন হবে বলে, কবে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনজনই এই সাম্প্রতিক অতীতে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিতও বটে। কার কার জামিন হলো আজ, এক এক করে আসি। শিক্ষার নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিনের ডেট পেয়ে গেছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, সুতরাং নড়চড় হওয়ার কোনো জো নেই। পাবেন তিনি, কবে পাবেন সেটাও বলে দিয়েছেন। আরজিকর কাণ্ডে আজ জামিন কে পেয়েছেন? সেই তিনি, যাকে নিয়ে একটা সময় 4-5টা তোলপাড় হয়ে গেছে, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। আর কে জামিন পেয়েছেন? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার খেয়াল করে দেখুন, এই যে তিন চরিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল, এই তিনজনের মধ্যে একটুও কি মিল নেই? আছে তো, অনেকগুলো মিল আছে। কমন বিষয়গুলো কি কি? দেখুন, তিনজনকেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনজনই সরকার আর প্রশাসনের শরিক ছিলেন, আর তিনজনই জামিন পেলেন একইভাবে, একই সঙ্গে। কিভাবে? কমন, সবটা কমন। তিনজনেরই জামিন হয়েছে এই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। ভাবুন, যখন গ্রেফতার হয়েছিলেন তখন তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল, আর যখন সেগুলো প্রমাণ সত্যি করার সময় এলো, তখন দেখা গেল যে তথ্য প্রমাণের নিরিখে গ্রেফতারি, সেই তথ্য প্রমাণগুলো আদালতে পেশ হয়নি, বা পেশ করা যায়নি, বা প্রমাণ করা যায়নি, এরকম একটা ব্যাপার। মোদ্দা কথা হচ্ছে, যার ভিত্তিতে গ্রেফতারি আর আদালতে যা পেশ, এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক। এই জন্যেই সাধে কি বলে, কাপ আর ঠোঁটের মধ্যে ফারাকটা বড় গণ্ডগোলের জিনিস। কখন যে সেই ফাঁক গলে কি পড়ে যাবে কেউ বুঝতে পারে না। ওই ফারাকটা আর ভরাট হয়নি। আমাদের রাজ্যে পুকুর ঠুকুর ঝপাঝপ, মানে সব ভরাট হয়ে যায়। মানে ভরাট হওয়া বারণ থাকলেও ভরাট হয়ে যায়, কিন্তু এই বিভিন্ন তথ্য প্রমাণের ফাঁক, সেগুলো অদ্ভুতভাবে, জানেন তো, ভরাট হয় না। কামদুনি কাণ্ডেও দেখেছিলাম, আদালতের বিচারপতি শুদ্ধ বিরক্ত হয়ে বলেছিলেন, এত ফাঁক রয়েছে পুলিশের পেশ করা তথ্য প্রমাণে, তাই জন্য আর কিছু করার নেই। ওই প্রাণদণ্ডে দণ্ডিতদের যাবজ্জীবন হয়েছে, কারুর বেকসুর খালাস হয়েছে। এখানেও তো তাই দেখলাম। আরজিকর কাণ্ডে 90 দিনেও চার্জশিটটাই পেশ করে উঠতে পারল না সিবিআই। এবার দেখুন, এর ফলে যেটা হওয়ার তাই তো হয়েছে। আইনের তো একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, স্বাভাবিক একটা রীতিনীতি আছে, সেই অনুযায়ী জামিন মিলে গেছে। আর ওদিকে পার্থ চট্টোপাধ্যায়, সিবিআই মামলায় জামিনটা হয়নি, হয়তো সিবিআই ধরেই রেখে দিয়েছিল যে এরকম ইডির থেকে জামিন হয়ে যাবে, এবার সিবিআইকে ধরতে হবে, আগে ভাগেই তারা হেফাজতে নিয়েছিল। কিন্তু ইডির মামলায় শীর্ষ আদালত যেটা বলল, সেটাও তো বড় ধাক্কা, কারণ সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। দেখুন, এই কথাটা তো অনেকে বলতেই পারেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু পাল্টাটাও তো মাথায় রাখতে হবে। আদালতে ওই জাস্টিস পেতে গেলে আগে যেটা লাগবে সেটা প্রমাণ। শুধু তথ্য ওখানে পেশ করলে হবে না, সেটা যে ঠিক সেটা প্রমাণ করতে হবে। সেখানে আবেগ বা হতাশার কোনো দাম নেই। প্রমাণ দিতে না পারলে কাউকে দীর্ঘদিন গ্রেফতার করে রাখা যায় না। এবার এই প্রমাণটাই কি দিতে পারলো না সিবিআই? কেন পারলো না? দেখুন,
দিতে যে পারেনি এটা তো পরিষ্কার, কারণ দিতে পারেনি বলেই তো জামিনটা হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু শাসক সাম্প্রতিককালে যেরকম আমরা দেখেছি, তৃণমূল নেত্রী বলেছিলেন যে অভিযোগ উঠলেই, কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি অভিযুক্ত নন। তেমন এটাও তো তাহলে আমরা ভাবতে পারি যে প্রমাণের অভাবে কেউ জামিন পেলেও তাকে নির্দোষ বলা যায় কি? যায় কি যায় না সেটাও প্রমাণ সাপেক্ষ। মজাটা এইখানে। আর এখানেই, ঠিক এখানেই আজকের তিনটে জামিনের রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষিতটা অনেক বড়। খেয়াল করে দেখুন, গত কয়েক বছরে, শুধু কয়েক বছর কেন, তৃণমূল সরকারের গত 13 বছরের শাসনকালে যদি সবচেয়ে বড় কোনো অস্বস্তি কিছু হয়ে থাকে তাহলে তো এই দুটো ঘটনা। এক, শিক্ষায় নিয়োগ দুর্নীতি। গোটা শিক্ষা ব্যবস্থাটা যে দুর্নীতির পাকে চক্রে প্রায় রসাতলে যেতে বসেছে। ভবিষ্যৎ প্রজন্ম একটা সম্পূর্ণরূপে, যারা শিক্ষকতা করবেন, শিক্ষা দেবেন, তারা নিজেরাই রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে। সরাসরি সরকারের স্টেক জড়িয়ে গেছে এই পাহাড় প্রমাণ দুর্নীতিতে। আরেকটা অস্বস্তি, আরজি করে তিলোত্তমার খুন আর ধর্ষণ। এক সরকারি হাসপাতালে এক চিকিৎসক নিজের কর্মক্ষেত্রে খুন হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। এটা তো মানুষের কাছে একটা বড় ধাক্কা ছিল। দেখুন, অনেক কিছু হয়েছে, বাংলা অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। যারা বিরোধী তারা বলতে শুরু করবেন যে এটা তো ওই 2011 থেকে হয়েছে, ওই প্রথমে চিটফান্ড, তারপরে এই নিয়োগ দুর্নীতি, এরকম পরপর করে বলতে থাকবেন। নারদ, সারদা, এগুলো সব বলতে থাকবেন। কিন্তু বিশ্বাস করুন, মানুষের যে ধৈর্যের যে আধারটা না, কম্পার্টমেন্টটা আমাদের মনের মধ্যে, সেটা বিরাট। কবে থেকে যে সেখানে একের পর এক জিনিস জমছে আমরা সত্যিই জানি না। খোঁজ করতে দেখলে হয়তো দেখবো যে সেখানে ওই 2011 থেকে পেরিয়ে 34 বছর পেরিয়ে হয়তো আরও আগের জিনিসপত্র রয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারেনি, সহ্য করেছে। বংশ পরম্পরায় সহ্য করতে করতেই হয়তো কোথাও গিয়ে আজকে ফেটে বেরিয়েছে। এই গোটা বিষয়টাকে ট্রিগার করেছিল ওই আরজি কর হাসপাতালের তিলোত্তমার খুন আর ধর্ষণের ঘটনাটা। গোটা সমাজটা উত্তাল হয়ে উঠেছিল। যেভাবে হয়েছিল, বিশ্বাস করুন, অতীতে কখনো হয়নি। কোনো সরকারের বিরুদ্ধেই এভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতদিন ধরে পথে নামেনি। যত ইস্যুগুলোর কথা বললাম, সারদা, নারদা, চিটফান্ড, যা খুশি ধরুন না কেন, কিছুতে কিছু হয়নি। সরকারকে কখনো ওই পুলিশ কমিশনার সহ একাধিক আধিকারিককেও সরাতে হয়নি। তারপরেও আদালতে তথ্য প্রমাণের অভাবে জামিন। তাহলে আলটিমেটলি কি খারাইল কর্তা? তাহলে কি বলতে হবে যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি হয়নি? তাহলে কি বলতে হবে যে আরজি করে তিলোত্তমার খুন, ধর্ষণ এটা একটা নেহাতি দুর্ঘটনা, অথবা এটাও হয়নি প্রায়? স্বাস্থ্য ব্যবস্থায় যে থ্রেট কালচারগুলো ছিল সেগুলো মিথ্যে। হাজার হাজার বঞ্চিত শিক্ষকের চোখের জল, লাখো সাধারণ মানুষের তিলোত্তমার জন্য গর্জন, রাত দখল, সবটাই লোক দেখানো, একটু গা গরম করে নেওয়া, একটু বেশ নিজেদের বিপ্লবী ভাবা, অথবা সবটাই রাজনৈতিক অবস্থান থেকে মিথ্যাচার। তাই তো দাঁড়ায়, আলটিমেটলি তাই তো দাঁড়ায়। সেই জন্য তো আজ ওই সে একটা সিনেমার বিখ্যাত ডায়লগ আছে না, হিন্দি সিনেমা, সেই ডায়লগটার কথা খুব মনে পড়ছে জানেন। বিখ্যাত অভিনেতার বিখ্যাত ডায়লগ, নকল তো করা যাবে না কিন্তু কথাগুলো আপনাদের বলতে পারি। আজ খুশ তো বহুত হোগে তুম, খুব মনে পড়ছে। এরকম মানে অ্যাপ্রোপ্রিয়েট ডায়লগ এইরকম সময়গুলোর জন্যই বোধ হয় অভিনেতারা দিয়ে থাকে। আজ বঞ্চিত হবু শিক্ষক অথবা তিলোত্তমার জন্য যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, এভাবেই কি তারা তাদের হতাশাটা ব্যক্ত করবেন? আর শাসক সত্যিই আজ খুশি হয়ে যাবেন। জাস্টিস নিয়ে চারপাশ আলোড়িত হয়েছিল। আজকে শাসক কি বলবে? এই হচ্ছে জাস্টিস। জামিন ইজ ইকুয়াল টু জাস্টিস। দেখুন, একটা জিনিস তো প্রমাণিত হয়ে গেল, যতই নাম দিন
দ্রোহ, যতই নাম দিন আন্দোলন, যে নামেই ডাকা হোক, সবটাই কোট আনকোট কেন্দ্রীয় এজেন্সি আর বিরোধীদের চক্রান্ত। এটা তো আজকে শাসক বলবে। আজকে এর উল্টো দিকে দাঁড়িয়ে সত্যি কি কিছু বলার আছে? শাসকের ন্যারেটিভের অঙ্কের শেষে কি লেখা হবে? লেখা তো হবে নিশ্চয়ই, মিলে গেল তো। কিন্তু সত্যি কি মিলেছে জাস্টিসটা? আর কবে আরজি করে এই স্লোগান উঠেছিল? আজ বোধহয় উত্তরটা দিয়ে দিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। চার্জশিটটা দেয়নি তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইটস মিন ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। কিছুদিন আগেও বলেছে যে টালা থানার মধ্যে কিছু হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, কল রেকর্ডিং এর কথা বলা হয়েছে, অনেক বড় বড় কথা বলা হলো। বারবার সিবিআই একটাই কথা বলে যাচ্ছে কি আমাদের ইনভেস্টিগেশনটা চলছে আর ইনভেস্টিগেশনটা আমাদের এখনো চলছে। মানে তার মানে ইনভেস্টিগেশন 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন ইজ স্টিল গোইং অন। তো হোয়াট ইনভেস্টিগেশন ইজ দেয়ার উই হ্যাভ বিন নট ফাইন্ড টিল টুডে। এভিডেন্স পাওয়া যায়নি, কোনো এভিডেন্স নেই এই ম্যাটারে, সেটার জন্য চার্জশিট ওরা জমা দিতে পারেনি। আজ আমাদের জামিনের পেটটা গ্রহণ করলেন কোর্ট আর ওনাকে বেল গ্রান্ট করেছেন। এতদিন ধরে যেটা বলা হলো যে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। সোশ্যাল মিডিয়ার অ্যালিগেশন যে যা পেয়েছে বলে গেছে। সিবিআই এর দেখুন একটু প্রসিকিউশন থেকে একটু বেড়ে ওনারা পারসিকিউশন করছিলেন বলে করেছেন। 4 দিনে 900 ঘন্টার ফুটেজ ওনারাও বোধহয় দেখতে পারেন না। একবার 9000 বলেছেন, তারপর বললেন 900, কোনটা ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা। এই আইনজীবীর কথাটাই ঠিক, জানেন তো, সব কিছুই মিডিয়ার বানানো গল্প। তাই তো বলবেন এখন, তাই তো শুনতে হবে, এবং তাই তো আদালতে প্রমাণিত। আইনজীবীর ওই কথাগুলো শুনে না ফের একবার সেই মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা মনে পড়ে গেল। ওই দুধ জাল দিচ্ছিলেন মোল্লা নাসিরুদ্দিন, দুধ গরম হচ্ছে আর ফুলে পেঁপে উঠে বাড়ছে, আর ওই হাঁড়ির ভেতর আস্তে আস্তে তার উচ্চতা বাড়ছে। একসময় হাঁড়ির সমান উচ্চতায় পৌঁছে গেছে, ছিল অর্ধেক, হয়ে গেছে হাঁড়ির একদম কানায় কানায়। মোল্লা তো ভীষণ খুশি, ভাবছেন দুধটা ওপরওয়ালার কৃপায় কি পরিমাণ বেড়ে গেল। ওপরওয়ালা সত্যিই কৃপাময়, আমাকে কৃপা করেছেন। তা কৃপাটা আরেকটু বাড়তে শেষ পর্যন্ত দুধটা উথলে পড়ে গেল। যখন থামলো দেখলেন যে যেটুকু দুধ ছিল তারও 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। মোল্লা তখন হতাশায় কি বললেন, আল্লাহ দিলি বা কেন আর নিলি বা কেন? আমাদেরও তো সেরকমই মনে হচ্ছে। ঘটনাটা ঘটারই বা কি দরকার ছিল? আর ঘটনাটা যদি ঘটেই থাকে তাহলে সাধারণ মানুষের পথে নামারই বা কি দরকার ছিল? সবই তো মায়া, মিথ্যে। এখন তো সেটাই বলা হবে, সব মিথ্যে, সব ঝুট হ্যায়। ওই যখন ওই একের পর এক ওএমআর শিট বেরিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্তে, যখন দেখা গেছিল 0 থেকে 52-53 হয়ে গেছে, সেগুলো তো দেখা গেছিল চোখে, কিন্তু আজকে সেগুলো মিথ্যে। যখন দেখা গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতেই টাকার পাহাড়, যে টাকার পাহাড় কেউ কখনো দেখেনি বাংলায়, আজকে সেগুলো সব মিথ্যে। সাধারণ মানুষ যারা আরজিকর কাণ্ডে ওইভাবে পথে নেমেছিলেন, তারা তো সবাই ইনভেস্টিগেটিং এজেন্সি ছিলেন না। তারা একটা ঘটনা ঘটেছে, এমন একটা ঘটনা যার প্রতিবাদ করা উচিত বলে তাদের মনে হয়েছিল, পথে নেমেছিলেন তারা। সেটাও মিথ্যে, তাদের আবেগ মিথ্যে, তাদের প্রতিবাদ মিথ্যে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে এতগুলো কথা বললাম, এতগুলো চরিত্রের কথা বললাম, এর মধ্যে বাস্তবের মোল্লা নাসিরুদ্দিনটা কে? এই সাধারণ মানুষ যারা এত প্রতিবাদ করছেন, যারা ওই রাস্তার ধারে বসে যে যোগ্য শিক্ষকরা লড়াই করেছেন, বা যে জুনিয়র ডাক্তাররা ওইভাবে শেষ পর্যন্ত অনশনের মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন, নাকি মিডিয়া? নাসিরুদ্দিনটাকে আমি দেখেছি আমার বাড়ির থেকে, আমার পাশের বাড়ির থেকে, আমার চারপাশ থেকে অসংখ্য মা বোনকে রাস্তায় নেমে আসতে, যারা হাঁটতে পারছেন না তারা হুইল চেয়ারে করে এসছেন। এরা কোনোদিন রাজনৈতিক গণ্ডগোলে, রাজনৈতিক বিষয়ে কোনোদিন পথে নামেননি, নেমেছিলেন মানবতার জন্য। মনে করেছিলেন সমাজের জন্য তাদের কিছুটা করার দরকার, এর প্রতিবাদ করার দরকার। বলি না, মোটামুটি অর্ধ শতাব্দী পার করে দেওয়ার পর 2টো জিনিস দেখেছি, যেটা হয়তো পরের প্রজন্ম দেখবে কি দেখবে না জানি না।
কোভিড কাল আমাদের একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলেছিল, আর এই 14ই আগস্টের পর থেকে রাস্তায় নামা মানুষের রাত দখল টকল তো পরের কথা, প্রতিবাদটা বড়। এই প্রতিবাদের সাহস, প্রতিবাদের ইচ্ছে, এইটা বড়। মানুষের মধ্যে যেটা আছে একবার নিজের চোখে তো দেখে ফেলেছি, এটাই কোথাও গিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকবে না। আর মনের মধ্যে যদি থাকে না, বিজ্ঞান বলে মনের ভেতরে যেখানে যেটা থাকে সেটা কোনো না কোনো সময় বেরিয়ে আসতে পারে, যে কোনো সময়। তার উপর যত লেয়ার, যত কিছু দিয়ে চেপে দেওয়া হোক না কেন, কোনো না কোনো সময় বেরিয়ে আসতে পারে। এই আশাটা, এই নিজের চোখে দেখাটা, এগুলো থাকবে। এই জন্যই হতাশ হতে পারছি না, কিন্তু কারণটা খোঁজা দরকার। কেন হঠাৎ করে হতাশার মুখে এসে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে? জাস্টিস মিলবে এই আশাটা কেন জেগেছিল? দুটো কারণ, এক অভিযুক্তদের গ্রেফতারি, আর দুই সাধারণ মানুষের ওই প্রতিক্রিয়া। যদিও ইতিমধ্যেই প্রমাণিত, সেই রিয়াকশন আর ইলেকশন যে দুটো আমাদের লাইফের সব থেকে বড় সত্য, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। দ্রোহের মতো হয়েছে, ভোটের মতো হয়েছে। যিনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত, যিনি সরকারের একাধিক উন্নয়নমূলক কার্য তারা মনে করেছেন উপকৃত হয়েছেন, তিনি সরকারের বিরুদ্ধে পথে নামবেন না, কারণ হাতে গরম, তিনি তো কিছু পাচ্ছেন। দেয়টাকে একটা কৃতজ্ঞতা বোধ আছে না? এই ধারণাটা হয়তো খানিকটা বদলে যেতে পারতো এই তিলোত্তমার আন্দোলনে, কিন্তু বিশ্বাস করুন, তাতে যে ভোটের ফলাফলে বিরাট কোনো প্রভাব অন্তত পড়তে দেখিনি, তাতে হতাশ হয়নি। তার কারণ বাস্তব ইজ বাস্তব। মানুষের যেটা দরকার, মানুষের যেটা প্রাপ্য, সেটা মানুষ যেভাবেই পাবেন, যে দিচ্ছেন তাকে তো দেখতেই হবে, এটাই তো আলটিমেট সত্য। কিন্তু ওই প্রতিবাদটাও সত্যি। মানুষের হকের কোনো একটা জায়গা, সেটা সম্মান হতে পারে, অধিকার হতে পারে, তার কোনোটা যদি ধাক্কা লাগে, তাহলে মানুষ যে প্রতিবাদ করতে পারে, এটাই তো সবথেকে বড় সত্যি। আর একবার প্রতিবাদ হলে আরও অনেকবার যে প্রতিবাদ হতে পারে, সেটাও তো সত্যি। আর বারবার যদি প্রতিবাদ হয়, তাহলে যেই শাসক হোক তাকে যে সতর্ক থাকতে হবে, এটাও সত্যি। মানুষ তো এটাই চায়। ওই অতগুলো মানুষ তারা যে নেমেছিলেন, তারা কী জন্য নেমেছিলেন? তারা কী ভেবেছিলেন? মানে কোনো রাজনৈতিক দলের নেতা এটা আশা করে থাকতে পারেন যে এই মানুষজন নেমে হয়তো শেখ হাসিনার মতো এ রাজ্য শাসন ব্যবস্থা পাল্টে দিলেন, সেটা যে এখানে হবে না, সেটাই তো স্বাভাবিক ছিল। কারণ যে মানুষজন নেমেছিলেন, তারা তো এই সরকার উল্টে দেওয়ার দাবি নিয়ে নামেননি, তাদের ওরকম কোনো আগ্রহই ছিল না। তারা প্রতিবাদ করতে নেমেছিলেন। তারা সমস্ত শাসককে এটা বোঝাতে নেমেছিলেন, মানুষকে অগ্রাহ্য করাটা ঠিক না, মানুষের প্রয়োজনটা, মানুষের প্রাপ্যটা মানুষকে দেওয়া দরকার। এই প্রতিবাদ, এই প্রতিক্রিয়া, এতে যদি শাসক সতর্ক হয়, তাতে তো আমাদের সবার ভালো, সমাজের ভালো। এটুকুনি তো, এটাই তো সব থেকে বড় আশা, এটাই তো সব থেকে বড় পাওনা। এই জন্যই যে পরিমাণ মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল, তার এফেক্ট কিন্তু তৃণমূলের ভোটে পড়েনি, কারণ লক্ষ্য ওটা ছিল না। লক্ষ্য ছিল সতর্ক করা। কিন্তু মুশকিল হচ্ছে, রাজনীতিতে এই জামিনের ঘটনাগুলো বহুগুণে প্রভাব ফেলবে, সেটার থেকে রাজনীতি বেরোতে পারবে না। সরকার বনাম বিরোধী অথবা শাসক বনাম আন্দোলনকারী, এই ডুয়েলটা তো চলতেই থাকবে। শাসক এখন কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি উঠে পড়ে লাগবে? তাদের নাম্বার 1 এজেন্ডা হবে লোককে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে যাবতীয় যা কিছু হয়েছে, সেগুলো আসলে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকারকে আসলে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে। এখন সেটা মিলে যাচ্ছে, কারণ কেন্দ্রীয় এজেন্সি যে ফোর্সে ধরছে বা ধরেছে, সেই ফোর্সে প্রমাণ জোগাড় করতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার বলবে ওটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করেছিল, বাস্তবে তো তার অস্তিত্ব নেই। আর বিরোধীরা কি বলবে? বিরোধীরা বলবে যে প্রাথমিক তথ্য প্রমাণ তো পুলিশ আর প্রশাসন থেকে নিতে হয়, রাজ্য সরকার অসহযোগিতা করেছে।
এটা তো সিবিআই বারবার বলেছে, কিন্তু সেই জন্যেই তারা কিছু করতে পারেনি। মুশকিল কি জানেন, নালিশে কাজ হয় না। আদালতের বিচারক বা বিচারপতি কোনো স্কুলের হেড স্যার নয়, সেখানে প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হবে। সিবিআইডির সাকসেস রেটটা আমরা সবাই জানি, সেটা দেখে কেউ বিরাট যে আশান্বিত হন এরকমও নয়, কিন্তু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে কে সাকসেস আর কে ফেইলিওর আমরা আমজনতা এত সহজে সব বুঝে যাব? রাজনীতি যেখানে রয়েছে এত সহজ বোঝা? এখানেই শাসকের পাল্টা ন্যারেটিভ, জানেন তো, তারা পর এখন চোখের সামনে এমন 4টে কেস যেখানে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে সেগুলোকে ফেলে দেবেন টেবিলের উপর। দেখুন, পুলিশ তদন্ত করেছে, ঝাপ 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 করে ধরা পড়েছে, সব প্রমাণ হয়ে গেছে। যদিও লোয়ার কোর্টে হয়েছে, তো জানি না লোয়ার কোর্টের মতো ওই কামধুনি কাণ্ডের মতো সেগুলো হায়ার কোর্টে গিয়ে তারপর কি হবে সে তো পরের কথা। এখন তো ওই চটবাং নিপাট বিয়া করিয়ে তো দিয়েছে, যা কথা সেই কাজ। ওই জন্য বলা হয়েছিল যে এখানকার পুলিশ ধরলে গোটা বিষয়টা এতদিনে সলভ হয়ে যেত। ফালতু এত আন্দোলন করে গোটা বিষয়টাকে এমন ঘুলিয়ে দেওয়া হলো, এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সি এসে ঢুকে গেল। মাঝখান থেকে বেচারা তিলোত্তমা তার সুবিচারটাও পাচ্ছে না। এই যে দোষী ধরা পড়েছে তার এতদিনে সব কিছু হয়ে যেত, কিন্তু চট করে কেউ বলতে পারছে না কেস ক্লোজড। এখন আরও তদন্ত চলছে। যদি পুলিশ করতো একদিনে সব কিছু শেষ হয়ে যেত। প্লেন অ্যান্ড সিম্পল কেস। কেন্দ্রীয় এজেন্সি কি বলবে? তাদেরও তো বিরাট চাপ। একদিকে এরকম একদিনে 3 অভিযুক্তের জামিন, আর উল্টো দিকে উল্টো ন্যারেটিভ। শাসক তো এখন খুব সহজ অঙ্ক কষবে, এবং সেই অঙ্ক কষার প্রধান লক্ষ্য থাকবে এটা প্রমাণ করে দেওয়া কেন যে প্রতিবাদটা করতে গেছিলেন, আর কেন যে এই সিবিআই করে। প্রতিবাদ করাটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, জাস্টিসের পক্ষেও ভালো না। জাস্টিস কেউ কি আর কোনোদিন প্রতিবাদ করে পেয়েছে? ওটা সরকারের ওপর ভরসা রাখলে পেয়েছে। আর সিবিআই, এই হচ্ছে সিবিআই, যারা ধরে কিন্তু প্রমাণ করতে পারে না। সুতরাং যা যেখানে সিবিআই এখন পর্যন্ত ধরেছে সব ঝুট হ্যায়। শাসকের সাদা জব্বায় কোনো কালো ছোপ নেই হ্যায়।